কোথে যাচ্ছ দার্জিলিং? সেখানে আছে হাতির শিং। যাবে তো যাও নীল পাহাড়ি, সেথায় নড়ে সবুজ দাড়ি। সেইখানেতে যাও বাংলায়, লেখা নেই গো বুড়ো আংলায়। গান ধরেছে হাঁড়ি চাচায়, কুন্ডু মশাই মুন্ডু নাচায়। স্যাটারডে সাসপেন্স বাই কুণালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনতে চলেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস ঝাউ বাংলার রহস্য। তবে বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প। ঝাউ বাংলার রহস্যের প্রথম অধ্যায়, ঝুমুরলাল চৌবে চক্রবর্তী। কথা ছিল আমরা পটলডাঙ্গা চারজন, টেনিদা, হাবুল সেন, ক্যাবলার, আমি, শ্রীমান প্যালারাম গরমের ছুটিতে দার্জিলিং বেড়াতে যাব। কলকাতায় 107 ডিগ্রি গরম চলছে। দুপুরবেলা মোটর গাড়ি চাকার তলায় লেপটে যাচ্ছে গলে যাওয়া পিচ, বাতাসে আগুন ছুটছে। গরমের ধাক্কায় আমাদের পটলডাঙ্গার গোপালের মতন সুবোধ কুকুরগুলো পর্যন্ত খেঁকি হয়ে উঠেছে। একটাকে তাক করে যেই আমি আমের একটা আঁঠি ছুঁড়েছি, অমনি সেটা ঘ্যাক করে তেড়ে এলো। আমের আঁঠিটা একবার চাটা তো দূরে থাক, শুকে পর্যন্ত দেখলে না। এরপর আর কি থাকা যায় কলকাতায়, তোমরাই বলো। আমরা চারজনেই এখন সিটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি, আর ছেলে মানুষ নই, তাই সামার ভ্যাকেশন। কাজে বাড়ি থেকে পারমিশন পেতে দেরি হলো না। খালি মেজদার বকবকানিতেই কানের পোকা বেরিয়ে যাবার জো। নতুন ডাক্তার হয়েছে কিনা সবসময় তার বিদ্যে ফলানো চায়। আরও বিশেষ করে মেজদার ধারণা আমি একটা জলজান্ত হাসপাতাল, পৃথিবীর সমস্ত রোগের মূর্তিমান ডিপো হয়ে বসে আছি। তাই যত বিটকের ওষুধ আমার গেলা দরকার। সারাদিন ধরে আমাকে পুটুস পুটুস করে ইঞ্জেকশন দিতে পারলেই তবে মেজদার আশা মেটে। মেজদা বলল, যাচ্ছিস যা, কিন্তু খুব সাবধান। তোর তো আবার খাবার জিনিস দেখলে আর মাথা ঠিক থাকে না, সে চিনে বাদামি হোক আর ফাউল কাটলেটই হোক। হুঁশিয়ার হয়ে খাবি। সিনচল লেক থেকে দার্জিলিংয়ে যে জল আসে সেটা এমনিতেই খারাপ, তার সঙ্গে যদি যা তা খাস তাহলে সে হিল ডায়রিয়া হয়ে বেঘরে মারা যাবি। এইসব কথার জবাব দেওয়ার কোনো মানে হয় না। আমি গোঁজ হয়ে রইলুম। তারপর বাবা আর মায়ের উপদেশ, বরদার শাসানি, লেখাপড়া শিখেই তুলে দিয়ে 1 মাস ধরে ওখানে আড্ডা দিও না। ছর্দির 3 ডজন গোল্ডস্টোন, 6 ছড়ার পাথরের মালা, 6খানা ওয়াল প্লেটের ফরমাস শুনতে শুনতে দিকদারি ধরে গেল। কোনো মতেই পেন্নাম টেমনাম সেরে শিয়ালদা স্টেশনে এসে হাড়ে বাতাস লাগলো। বাকি 3 মূর্তি অনেক আগেই এসে একটা 3rd ক্লাস কামরায় জমিয়ে বসেছে। বেশি খুঁজতে হলো না, টেনিদার বাজ খাই গলার ডাক শোনা গেল, আয় চলে আয় পেলা, এদিকে চলে আয় চলে আয়। দেখি 3 জনে তাড়িয়ে তাড়িয়ে অরেঞ্জ স্কোয়াশ খাচ্ছে। গাড়িতে উঠে ঝুপ করে বাক্স বিছানা রেখে প্রথমেই বললুম, বারে আমার অরেঞ্জ স্কোয়াশ কোথায়? তোরটা কাটা গেছে, লেট কইরা আইসস তার ফাইন। হাবুল সেন জানিয়ে দিলে। আমি চেঁচা করে প্রতিবাদ জানালুম, লেট মানে এখনো 20 মিনিট দেরি আছে ট্রেন ছাড়তে। যদি 20 মিনিট আগেই ট্রেন ছেড়ে দিত কি করতিস তাহলে? টেনিদা গম্ভীর গলায় জিজ্ঞেস করলে, কেন 20 মিনিট আগে ছাড়বে? রেখে দে তোর টাইম টেবিল। চোঁচো করে অরেঞ্জ স্কোয়াশটা সাবার করলো টেনিদা। ও তো রেল কোম্পানির একটা হাসির বই। এই তো পরশু জেঠিমা এলো হরিদ্বার থেকে দুন এক্সপ্রেসে চেপে। ভোর 5টায় গাড়িটা আসবে বলে টাইম টেবিলে ছাপা রয়েছে। এলো বেলা 12টার সময়। 7 ঘন্টা লেট করে গাড়ি আসতে পারে, আর 20 মিনিট আগে ছেড়ে দিতে পারে না। কি যে বলিস তার ঠিক নেই। যত বাজে কথা। আমি চটে বললুম, আমিও একটা অরেঞ্জ স্কোয়াশ খাবো। টেনিদা বললে, খাবি? খাবোই। নিজের পয়সায়? হ্যাঁ নিশ্চয়ই। ক্যাবলা বললে, তোর যেরকম তেজ দেখছি তাতে তোকে ঠেকানো যাবে না। তাহলে কিনেই ফেল 4টে। মানে 4টেই তোর নিজের জন্য নয়, আমরাও আছি। হাবুল মাথা নেড়ে বললে, হ এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করতাছি। টেনিদা বললে, ডিট্টো। ছাড়লো না, 4টে কেনালো আমাকে দিয়ে। আর সেগুলো আমরা শেষ করতে না করতেই টিং 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 করে নর্থ বেঙ্গল এক্সপ্রেসের ঘন্টা পড়ল। পথের বর্ণনা আর দেব না।
তোমরা যারা দার্জিলিংয়ে গেছো তারা সবাই তা ভালো করেই জানো। সকরিগলির স্টিমারের গলাগলি করে মণিহারিতে হাড়ি কি জিতি বলে বাক্স ঘাড়ে করে বাড়ির ওপর দিয়ে রেস লাগিয়ে সে যে কি দারুণ অভিজ্ঞতা সে আর বলে কাজ নেই। ক্যাবলা আছাড় খেয়ে একবারে কুমড়োর মতন গড়িয়ে গেল। কোত্থেকে কার এক ভাঁড় দই এসে হাবুল সেনের মাথায় পড়ল। আমার বাঁ পাটা একটুখানি হলেই মচকে গেল। আর ছোট্ট লাইনের গাড়িতে উঠবার সময় একটা ফুচকে চেহারা লোকের সঙ্গে টেনিদার হাতাহাতি জো হলো। এইসব দুর্ঘটনার পাঠ মিটিয়ে গুড়গুড়িয়ে আমরা শিলিগুড়িতে পৌঁছালাম ভোরবেলায়। দূরে নীল হয়ে রয়েছে হিমালয়ের রেখা, সাদা মেঘ আর তার উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। স্টেশনের বাইরে বাস আর ট্যাক্সির ভিড়। দার্জিলিং দার্জিলিং দার্জিলিং, খরসাং, কালিম্পং কালিম্পং। টেনিদার সঙ্গে মণিহারিতে যে মারামারি করবার চেষ্টা করেছিল সেই ফুচকে মিচকে চেহারা লোকটি একটি বাসের ভেতরে বসে মিটমিট করে তাকাচ্ছিল আমাদের দিকে। দেখলুম শিলিগুড়ির এই গরমের ভেতরেও লোকটা গায়ে নীল রঙের একটা মোটা কোট চড়িয়েছে, গলায় জড়িয়েছে মেটে রঙের আঁশ ওঠা একটা পুরনো মাফলার। মুখের সরুর গোপটাকে বাগিয়ে এমন একটা মুচকি হাসি হাসলো যে পিত্তি জ্বলে গেল আমাদের। লোকটা গলা বাড়িয়ে দিয়ে বললে, কি হে খোকারা, দার্জিলিং যাবে? এসব বাজে লোকের বাজে কথায় কান দিতে নেই, কিন্তু মণিহারি থেকে চড়েছিল টেনিদা। গা গা করে বললে, আপনার মতন লোকের সঙ্গে আমরা কোথাও যেতে চাই না। লোকটা কি বেহায়া, এবারে দাঁত বের করে হাসলো। আমরা দেখতে পেলুম লোকটার উঁচু উঁচু দাঁতগুলো পানের ছোপ লাগানো, আর দুটো আবার পোকায় খাওয়া। যাবে না কেন? বাসে বিস্তর জায়গা রয়েছে, উঠে পড়ো। না। না কেন? তেমনি পান রাঙানো পোকা খাওয়া দুটো দাঁত দেখিয়ে ফচকে লোকটা চোখ কুচকে হাসলো। রাগ হয়েছে বুঝি? তা রেলগাড়িতে ওঠা নামার সময় এমন দু চারটে কথা কাটাকাটি হয়েই থাকে, ও জন্য কিছু মনে করতে নেই। তোমরা হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো, আদর করে একটু কান টান বলে দিলেই বা কি করতে পারতে। এসো খোকারা, উঠে এসো উঠে এসো, আমি তোমাদের পথের সিনারি দেখাতে দেখাতে নিয়ে যাব। আস্পর্দা দেখো, আমাদের কান মলে দিতে চাই। লোকটা বাসে চেপে না থাকলে নিঘাত টেনিদার সঙ্গে হাতাহাতি হয়ে যেত। টেনিদা চিৎকার করে বলল, আয় শাট আপ। লোকটা আবার হি হি করে হাসলো। গেলে না তো আমার সঙ্গে? হায় হায়, তোমরা জানো না তোমরা কি হারাইতেছো। আমরা জানতেও চাই না। ভোপ ভোপ শব্দ করে বাসটা ছেড়ে দিল। লোকটা গলা বাড়িয়ে আবার বললে, তোমাদের একটা চকলেট প্রেজেন্ট করতে যাচ্ছি, হয়তো পরে আমার কথা ভাববার দরকার হবে তোমাদের, এখন আর এত রাগ করতে নেই। বলতে বলতে কি একটা ছুঁড়ে দিলে আমাদের দিকে। আর পটলডাঙ্গা থান্ডার ক্লাবের উইকেট কিপার ক্যাবলা নিজের একটা অভ্যাসবশতই সেটা খপ করে ধরে ফেললো। চকলেটই বটে, পেল্লাই সাইজের একখানা। ক্যাবলা বললে, এটা ফেলে দিই টেনিদা। চটে গেলেও খাওয়া দাওয়ার ব্যাপারে টেনিদার ভুল হয় না। ঝাঁ করে চকলেটটা কেড়ে নিল ক্যাবলার হাত থেকে। মেজাজ চড়েই ছিল, একবারে খ্যাক খ্যাক করে উঠল। ফেলে দেবেন? অত বড় একটা চকলেট ফেলে দিতে যাচ্ছেন? একেবারে নবাব সিরাজদৌল্লা এসেছেন। এটা আমার, আমি তো ঝগড়া করে আদায় করলুম। আমরা ভাগ পাবো না টেনিদা? হাবুল সেন জানতে চাইলে। টেনিদা গম্ভীর হলো। পরে কনসিডার করা যাবে বলে চকলেটটা পকেটস্থ করলো। সামনে বাস আর ট্যাক্সি সমানে ডাকাডাকি করে চলেছে। দার্জিলিং, খরসাং খরসাং, কালিম্পং কালিম্পং। আমি বললুম, দাঁড়িয়ে থেকে কি হবে টেনিদা, একটা বাসে টাসে উঠে পড়া যাক। দাঁড়ানা ঘোড়ার ডিম, আগে সৌরভজির রেস্তোরাঁ থেকে ভালো করে রেশন নিয়ে নিই, নইলে 50 মাইল পাহাড়ি রাস্তায় যেতে যেতে পেটের নাড়ি ভুড়ি পর্যন্ত হজম হয়ে যাবে। চল খেয়ে আসা যাক। খেয়ে দিয়ে বেরিয়ে এসে ট্যাক্সি ঠিক করতে আরও ঘন্টাখানেক লেগে গেল। তারপর বাক্স খুলে গরম কোট ফোট বের করে নিয়ে আমরা রওনা হলুম দার্জিলিংয়ের পথে। নীল পাহাড়ের দিকে আমাদের গাড়িখানা ছুটে চলল তীরের বেগে। চমৎকার রাস্তা, একটু এগিয়ে চায়ের বাগান, তারপর দুধারে শুরু হয়ে গেল শালের বন। ঠান্ডা ছায়া আর হাওয়ায় শরীর জুড়িয়ে গেল যেন। আমি বেশ উদাস হয়ে গান জুড়ে দিল।
ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ মা? তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। হাবুল সেন কানে হাত চাপা দিয়ে বললে, ইস কি একখানা সুরি বাইর করতেছস, গানটার 12টা তো বাজাইলি। না হয় গলা সুটুর আমার তেমন নেই, তা বলে হাবুল সেনের কথা বলবার দরকার কি? ও তো গলা দিয়ে একটি সুরি বের করতে পারে, সেটি হলো গর্ধব রাগিনী। আমি চটে বললুম, আহা হা, তুই তো একবারে সাক্ষাৎ গন্ধর্ব। ক্যাবলা বললে, তুম লোক কাজিয়া মত করো। ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে থাকতো, তাই মধ্যে মধ্যে হিন্দি জবান বেরিয়ে আসার মুখ দিয়ে। আসল কথা হলো, প্যালার এই গানটি এখানে গাইবার কোনো রাইট নেই। এই বনের ভেতর ও স্বচ্ছন্দেই মারা যেতে পারে, আমরা বাধা দিলেও মারা যেতে পারে, কিন্তু এখানে কিছুতেও জন্ম হয়নি। যদি তা হতো তাহলে ও গাছে গাছে লাফিয়ে বেড়াতো, আমাদের সঙ্গে মোটরে কিছুতেই বসে থাকতো না। আমাকে বান্দর বলছে নাকি? একটু আগেই গাছে গোটা কতকগুলো দেখা গেছে, সেইটার বক্তব্য নয় তো। আমি কি যেন বলতে যাচ্ছিলাম, হঠাৎ চেঁচিয়ে উঠল টেনিদা, এর মানে কি? কি মানে হয় এই কবিতার? কবিতা? কিসের কবিতা? আমরা তিনজনে টেনিদার দিকে তাকালাম। একটা নীল রঙের ছোট কাগজ ওর হাতে। কোথায় পেলে ওটা? টেনিদা বললে, ওই চকলেটের প্যাকেটের ভেতর ভাঁজ করা ছিল। টেনিদার হাত থেকে কাগজটা নিয়ে নিল হাবুল সেন, নিয়ে পড়তে শুরু করলো। মিথ্যে যাচ্ছ দার্জিলিং, সেইখানে তো আছে হাতির সিং। যাবে তো যাও নীল পাহাড়ি, সেটাই নড়ে সবুজ দাড়ি। সেইখানেতেই যাও বাংলায়, লেখা নেই কো বুড়ো আংলায়। গান ধরেছে হাঁড়ি চাচায়, কুন্ডু মশাই মুন্ডু নাচায়। শ্রী ঝুমুরলাল চৌবে চক্রবর্তী। আমরা চারজন কবিতা পড়তে একবার প্রায় 5 মিনিট পরে মাথা চুলকে ক্যাবলা বললে, এর অর্থ কি? দুধারে ছায়া ঘেরা শালবনের ভেতর থেকে এর কোনো অর্থই খুঁজে পাওয়া গেল না। শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সেই সবুজ দাড়ি। তারপর দার্জিলিংয়ে গিয়ে আমরা তো সব ভুলে গিয়েছি। আর দার্জিলিংয়ে গেলে কারি বা অন্য কথা মনে থাকে বলো? তখন আকাশ জুড়ে কাঞ্চনজঙ্ঘা ঝলমল করে, ম্যাল দিয়ে টকবগিয়ে ঘোড়া ছোটে, জলা পাহাড়ে উঠছি তো উঠছি, চিঞ্চলে বুনো পথে করকম পাখি ডাকছে। কলকাতার গরমে মানুষ যখন আয় ঢাই করছে আর মনের দুঃখে আইসক্রিম খাচ্ছে, তখন গরম কোট গায়ে দিয়ে আমরা শীতে ঠকঠক করে কাঁপছি। আমরা উঠেছিলাম স্যানিটোরিয়ামে। হুল্লোড়ের এমন জায়গা কি আর দার্জিলিংয়ে আছে? পাহাড় ভেঙে ওঠানামা করতে একটু আধটু অসুবিধা হয় বটে, কিন্তু দিব্যি জায়গাটি। তাছাড়া খাসা সাজানো ফুলের বাগান, মস্ত লনে ইচ্ছে করলে ক্রিকেট ফুটবল খেলা যায়। লাইব্রেরি হলে টেবিল টেনিস আর ক্যারামের বন্দোবস্ত। খাই দাই, খেলি, ঘোড়ায় চড়ে বেড়াই আর ফটো তুলি। এক বোটানিক্সে তো শখানেক ছবি তোলা হয়ে গেল।
এমনি কয়েকদিন ওই 4-5 দিনের মতো বেশ মজা সে কাটাবার পর একদিন ক্যাবলাটাই টিকটিক করে উঠল। ধুত, ভালো লাগছে না? আমরা তিনজনে একসঙ্গে চেঁচিয়ে উঠলুম। ভালো লাগছে না মানে? মানে ভালো লাগছে না। টেনিদা চোটে বললে, কলেজে ক্লাস করতে পারছে না কি না, তাই ওর মন খারাপ। এখানকার কলেজ তো খোলাই রয়েছে, যাও না, কাল লজিকের ক্লাসে ঢুকে পড়। ক্যাবলা বললে, হ্যাঁ যাও যাও যাও। হাবুল সেন বললে, হ্যাঁ আমরা যাবো কেন, আমরা এখানেই থাকুম, তোর ইচ্ছা হইল গিয়া তুই যা, যেখানে খুশি চলি যা। ম্যালের বেঞ্চিতে বসে আমরা চারজনে চিনে বাদাম খাচ্ছিলুম। ক্যাবলা তরাক করে উঠে পড়ল, বললে, তাহলে তাই যাচ্ছি যাচ্ছি গাড়ি ঠিক করতে। কাল ভোরে আমি একাই যাব টাইগার হিলে সানরাইজ দেখতে। টেনিদা সঙ্গে সঙ্গে একখানা লম্বা হাত বের করে ক্যাবলাকে পাকড়ে ফেললো। আরে আরে আরে, তাই বল, টাইগার হিলে যাবি? এ তো সাধু প্রস্তাব। আমরা কি আর যাব না? না, তোমাদের যেতে হবে না, আমি একাই যাব। হাবুল গম্ভীর হয়ে বললে, পোলাপানে একা যাইতে নাই, টাইগার হিলে আবার বাঘে ধইরা খাইব। ওখানে বাঘ নেই। ক্যাবলা আরও গম্ভীর। আমি বললুম, বেশ তো, মোটরের ভাড়াটা তুই একাই দিস, তোর যখন এত জেদ চেপেছে তখন না হয় একাই যাস, আমরা শুধু তোর বডিগার্ড হয়ে যাব এখন, মানে তোকে যদি বাঘেটাকে ধরতে আসে। ক্যাবলা হাত পা নেড়ে বললে, ধুর তোর, এগুলো খালি বকর বকর। সত্যিই যদি যেতে হয় চলো এই বেলা গাড়ি ঠিক করে আসি। কদিন ধরে আবহাওয়া ভালো যাচ্ছে, বেশি মেঘ বা কুয়াশা হলে গিয়ে শীতে কাঁপায় সার হবে। পরদিন ভোর 4টায় টাইগার হিলে রওনা হলুম আমরা। বাপস কি ঠান্ডা! দার্জিলিং ঠান্ডায় জমে আছে। ঘুম স্টেশন রাশি রাশি লেপ কম্বল গায়ে জড়িয়ে ঘুমে অচেতন। শীতের হাওয়ায় নাক কান ছিঁড়ে যাওয়ার জোগাড় আমাদের। ল্যান্ড রোভার গাড়ি, ঢাকাঢুকো বিশেষ নেই, প্রাণ ত্রাহি ত্রাহি করে উঠল। টেইদা চোটে বললে, ধুত্তর ঘোড়ার ডিম টাইগার হিল, ক্যাবলার বুদ্ধিতে পড়ে যত ভোগান্তি, একেবারে জমিয়ে দিলে। হাবুল বললে, হো আমাকেও আইসক্রিম বানাইয়া ছাড়বো। লেপ টেপ গায়ে জড়িয়ে এলে ভালো হতো। আমি জানালুম। ক্যাবলা বললে, অত বাবুগিরির শখ যখন কলকাতায় থাকলেই পারতে। পৃথিবীর কত দেশ থেকে কত লোক টাইগার হিলে সানরাইজ দেখতে আসে, আর এইটুকু ঠান্ডায় ওদের করে প্রাণ বেরিয়ে গেল। এইটুকু ঠান্ডা? দাঁত ঠকঠকিয়ে টেনিদা বললে, এইটুকু ঠান্ডা বুঝি তোর মন ভরছে না? আচ্ছা বেশ, কাল মাঝরাতে তোকে 1 বালতি বরফ জল দিয়ে স্নান করিয়ে দেবো এখন। আমি বললুম, শরীর গরম করার বেস্ট উপায় হচ্ছে গান, এসো কোরাসে গান ধরা যাক। টিরা গজগজ করে কি যেন বললে। ক্যাবলা চুপ করে রইল, কিন্তু গানের নামে হাবল এক পায়ে খাড়া। দুজনে মিলে যেই গলা ছেড়ে ধরেছি, খরবায়ু বয় বেগে চারিদিক, ছাই মেঘে ওগো নৌকা খানি বাহিও। খরবায়ু বয় বেগে চারিদিক, ছাই মেঘে ওগো নৌকা খানি বাহিও। তুমি ধরে থেকো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি ধরে থেকো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খরবায়ু বয় বেগে চারিদিক, ছাড়ি মেঘে ওগো নৌকা খানি বাইও। ওগো নৌকা খানি বাইও। ছাই মেঘে ওগো নৌকা খানি বাইয়ে। ওগো নৌকা খানি বাইও। তুমি ধরে থেকো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি ধরে থেকো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খরবায়ু বয় বে
আশায় মেঘে ওগো নৌকা খানি বাইও, ওগো নৌকা খানি বাইও, ওগো নৌকা খানি বাইও। অমনি এই নেপালি ড্রাইভার দারুণ আতকে হাই হাই করে উঠল। পরিষ্কার বাংলা ভাষা বললে, অমন বিচ্ছিরি করে চেঁচিয়ে চমকে দেবেন না বাবু, খারাপ পাহাড়ি রাস্তা, শেষে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবো। কি বেরসিক লোক। টিনা মোটা গলায় বললে, রাইট, গান তো নয় যেন একজোড়া শেয়াল কাঠার কাছে তলায় বসে মরা কান্না জুড়েছে। ক্যাবলা ফিক ফিক করে হাসতে লাগলো। আর আমি ভীষণ মন খারাপ করে বসে রইলুম। হাবুল আমার কানে ফিস ফিস করে সান্ত্বনা দিয়ে বললে, তুই দুঃখ পাইস না কালা, কালি তুই আর আমি নিরিবিলিতে বার্স হিলে গিয়া গান করুম, এগুলা আমাকে গানের কদর কি বুঝবো। যাই হোক, টাইগার হিলে তো গিয়ে পৌঁছানো গেল। সেখানে এর মধ্যেই বিস্তর গাড়ি আর বিস্তর লোক জড়ো হয়েছে। পাহাড়ের মাথায় সানরাইজ দেখার যে জায়গাটা রয়েছে তার একতলা দোতলা একেবারে ভর্তি। আমরা পাশাপাশি করে দোতলায় একটুখানি দাঁড়াবার ব্যবস্থা করে নিলুম। সামনের অন্ধকার কালো পাহাড়টার দিকে চেয়ে আছি সবাই। ওখান থেকে সূর্য উঠবে, তারপর বাঁ দিকে ঘুমন্ত কাঞ্চনজঙ্ঘার ওপর 7 রঙের মায়া ছড়িয়ে দেবে। রাশি রাশি ক্যামেরা সব তৈরি হয়ে রয়েছে। পাহাড় আর বনের কোলে থেকে কুয়াশা ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। তারপর সেই সূর্য উঠল। কেমন উঠল, কী রকম রঙের খেলা দেখা দিল মেঘ আর কাঞ্চনজঙ্ঘার উপরে, সে আর আমি বলবো না। তোমরা যারা টাইগার হিলে সূর্যোদয় দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি, না দেখলে কোনোদিনও তা জানতেও পারবে না। ক্লিক 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 খালি ক্যামেরার শব্দ, আর চারদিকে শুনতে পাচ্ছি অপূর্ব, অদ্ভুত, ইউনিক। টিনটা বললে, সত্যি ক্যাবলাকে মাফ করা যেতে পারে, এমন গ্র্যান্ড সিনারি কোনোদিনও দেখিনি। ঠিক সেই সময় পাশ থেকে মোটা গলায় কে বললে, তাই নাকি? কিন্তু এর চেয়ে ভালো সিনারি দেখতে হলে নীলপাহাড়িতে যাওয়া উচিত তোমাদের। নীলপাহাড়ি? আমরা চারজনে একসঙ্গে লাফিয়ে উঠলুম। সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত ছড়াটার কথা মনে পড়ে গেল আমাদের। একটা ঢাউস কম্বলে লোকটার মুখটুক সব ঢাকা, শুধু নাকটা বেরিয়ে আছে। সে আবার মোটা গলায় সুর টেনে বললে, গান ধরেছে হরি চাচাই, কুন্ডু ভাষায় মুন্ডু নাচায়। বলে সে কম্বলটা সরিয়ে নিলে, আর আবজা ভোরের আলোয় আমরা দেখলুম তার গলায় আশ ওঠা একটা চকলেট রঙের মাফলার জড়ানো, তার মিচকে মুখে মিচকি হাসি। কে 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 বলে ট্রেনটা যে চেঁচিয়ে উঠেছে, অমনি চারিদিকে ভিড়ের মধ্যে কোথায় শ্যুট করে মিলিয়ে গেল লোকটা। কিন্তু সে গাদাগাদির ভেতর কোথাও আর তাকে দেখা গেল না। দোতলায় নয়, একতলায় নয়, চায়ের স্টলেও নয়, এমনকি বাইরে যেসব গাড়ি দাঁড়িয়েছিল তাদের ভেতরে কোথাও নয়। যেন কুয়াশার ভেতর থেকে সে দেখা দিয়েছিল, আবার কুয়াশার মধ্যেই মিলিয়ে গেল। আমরা চারজনে অনেকক্ষণ বোকার মতন দাঁড়িয়ে রইলুম। সূর্য অনেকখানি উঠে পড়ল আকাশে, চারিদিক ভরে গেল সকালের আলোয়। চকমক করে জ্বলতে লাগলো কাঞ্চনজঙ্ঘা। একটার পর একটা গাড়ি নেমে যেতে লাগলো দার্জিলিংয়ের দিকে। সেই রহস্যময় লোকটা কোথায় অদৃশ্য হয়ে গেল কে জানে। টেনিদা বললে, স্ট্রেঞ্জ। আমি বললুম, রীতিমতন গোয়েন্দা কাহিনী, হেমেন্দ্র কুমারের উপন্যাসের চেয়েও রহস্যময়। হাবুল সেন কানটান চুলকে বললে, হ্যাঁ, আমার মনে হয় এ সমস্ত ভূতেরিয়া কাণ্ড। ক্যাবলাটাই আমাদের মধ্যে সবচেয়ে ঠান্ডা মাথা, এবং আগে ঝন্টি পাহাড়িতে কিংবা ডুয়ার্সে জঙ্গলে সবসময় দেখেছি ও কিছুতেই ঘাবড়ায় না। ক্যাবলা বললে, ভূত হোক কিংবা পাগলই হোক, সুবিধে পেলে ওর সঙ্গে মোকাবিলা করা যাবে, কিন্তু এখন ওসব ভেবে লাভ নেই। চলো বেশ করে চা খাওয়া যাক। চাটা খেয়ে বেরিয়ে আমরা কেভেন্টারের ডেয়ারি দেখতে গেলুম। সেখানে পেল্লায় পেল্লায় গরু আর ঘাড়ে গর্দানে ঠাসা মোটা শুয়োর দেখলেই আমার গবেষণা করতে ইচ্ছে হয়। কেমন মনে হয় ছুঁচো আর শুয়োর দুটো পিস্তত ভাই। একটা ছুঁচোর ল্যাজ একটু কেটে দিয়ে বেশ করে ভিটামিন খাওয়ালে সেটা নির্ঘাত একটা পুরুষ্ট শুয়োরে দাঁড়িয়ে যাবে বলে আমার ধারণা। তাই ভাবি ডাক্তার মেজদাকে একটু জিজ্ঞেস করে দেখব, কিন্তু মেজদা যা খিটখিটে মেজাজ, তাকে জিজ্ঞেস করতে ভরসাই হয় না। আচ্ছা, মেজাজওয়ালা দাদাই কি সংক্ষেপে মেজদা হয় কে জানে। ওখান থেকে বেরিয়ে আমরা গেলুম সিঞ্চর লেক দেখতে। লেক মানে কলকাতার লেক নয়, চিল্কাও নয়, দুটো মস্ত চৌবাচ্চায় ঝর্ণার জল ধরে রেখেছে, আর তাই পাইপে করে দার্জিলিংয়ে কলে পাঠিয়ে দেয়। দেখে মেজাজ বিগড়ে গেল। কিন্তু জায়গাটা বেশ, চারদিকে বন, খুব নিরিবিলি, বসবার ব্যবস্থাও আছে এখানে ওখানে। ভোরবেলার গানটায় গাইবার সময় বাধা পড়তে মনটা খারাপ হয়ে গিয়েছিল। ভাবলুম এইখানে নিরিবিলিতে একটুখানি গলা সিধে নিয়ে যাক। ওরা তিনজন দেখছিল কি করে জল পাম্পে করে তোলে।
আমি একা একটা বাঁধানো জায়গাতে গিয়ে বসলুম, তারপর বেশ গলা ছেড়ে ধরলুম। খরবায়ু বয় বেগে চারিদিক, ছাই মেঘে ওগো নৌকা খানি বাইও। খরবায়ু বয় বেগে চারিদিক, ছাই মেঘে ওগো নৌকা খানি বাইও। তুমি ধরে থেকো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি ধরে থেকো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খরবায়ু বয় বেগে চারিদিক, ছাড়ি মেঘে ওগো নৌকা খানি বাইও। ওগো নৌকা খানি বাইও। ঠিক তখনই পেছন থেকে কে বললে, সাব্বাস। তাকিয়ে দেখি বনের রাস্তা দিকে এক ভদ্রলোক উঠে এসেছেন। মাথায় একটা বাদুড়ে রঙের কান ঢাকা টুপি, চোখে নীল চশমা, হাতে মোটা লাঠি, মুখে পাখা গোপ। ভদ্রলোক বললেন, বেশ গাইছো তো, তোমার অরিজিনালিটি আছে। মানে গানটা রবি ঠাকুরের হলেও বেশ নিজের মতন সুর দিয়েছ। চটবো না খুশি হব বুঝতে পারলুম না। ভদ্রলোক বললেন, তোমার মতন প্রতিভাবান ছেলেই আমার দরকার। যাবে আমার সঙ্গে? অবাক হয়ে আমি বললুম, কোথায়? ভদ্রলোক হেসে বললেন, নীল পাহাড়ি। সেই নীল পাহাড়ি। আমি বিষম খেলুম একটা। ভদ্রলোক হেসেই বললেন, কি আছে দার্জিলিংয়ে? কিচ্ছু না, ভিড় ভিড় ভিড়। শুধু মেলে বসে হাঁ করে থাকা, নয় খামোখা ঘোড়া দাবড়ানো, আর রইলে শীতে কাঁপতে কাঁপতে একবার টাইগার হিল দেখে আসা। কোনো মানে হয় এসবের? চলো নীল পাহাড়িতে, দেখবে কি আশ্চর্য জায়গা, কি ফুল, কি অপূর্ব রহস্য। আমি সেখানেই থাকি, সেখানকার ঝাউ বাংলোয়। যাও বাংলো। আমি আবার খাবি খেলুম। তখন ভদ্রলোক একটানে বাদুড়ে টুপিটা খুলে ফেললেন। টুপির আড়ালে এক মুখ দাড়ি, কিন্তু আসল রহস্য সেখানে নয়। আমি দেখলুম তার দাড়ির রং সবুজ, একেবারে ঘন সবুজ। একবার হাঁ করে মুখটা বন্ধ করলুম আমি, আর মাথাটা ঘুরতে লাগলো লাট্টুর মতন বনবনিয়ে। তৃতীয় অধ্যায়, ফর্মুলা বনাম কাকামাছি। আমার মাথাটা সে যে বনবনি লাট্টুর মতন ঘুরতে লাগলো, তাতে মনে হলো সারা সিংচল পাহাড়টাতে আর গাছগাছালি কিছু নেই, সব সবুজ রঙের দাড়ি হয়ে গেছে। আর সেই দাড়িগুলো আমার চারপাশে বউ বউ করে পাক খাচ্ছে। দাঁড়িয়ে উঠেছিলাম, সঙ্গে সঙ্গে ধপাস করে বাঁধানোর বেঞ্চিটাতেই বসে পড়তে হলো। বুড়ো ভদ্রলোক বললেন, ও কি হলো খোকা? আমি উত্তরে বললুম, ওফ। ও মানে? ভদ্রলোক ব্যস্ত হয়ে বললেন, ব্যাপার কি? পেট কামড়াচ্ছে? ফিক ব্যথা উঠেছে? নাকি মির্গি আছে তোমার? এইটুকু বয়সে এইসব রোগ তো ভালো নয়। মাথাটা একটু একটু করে সাফ হচ্ছে। আমি কিছু একটা বলতে গেলুম, তার আগেই তিন মূর্তি, টেনিদা, ক্যাবলা আর হাবুল সেন এসে পৌঁছেছে। আর বুড়ো ভদ্রলোকের মুখের দিকে তাকেই হাবুল সেন খাইছে বলে দুহাতে লাফিয়ে সরে গেল। ক্যাবলা চোখ দুটো আলুর চপের মতন বড় বড় হয়ে উঠল। আর টেনিদা বলে ফেলল, ডিলা গ্রান্ডি মেফিস্টোফেলিস। ভদ্রলোক ভুরু কুচকে চারিদিকে তাকালেন, বললেন, কি হয়েছে বলো দেখি? তোমরা সবাই আমাকে দেখে এমন ঘাবড়ে যাচ্ছ কেন? আর ওই যে কি বললে, এই ডিলা মেফিস্টোফেলিস, পরিবা মানে কি? টেনিদা বললে, ওটা ফরাসি ভাষা। ফরাসি ভাষা? ভদ্রলোক তার সবুজ দাড়ি বেশ করে চুমড়ে নিয়ে বললেন, আমি 10 বছর ফ্রান্সে ছিলুম, এরকম ফরাসি ভাষা তো কখনো শুনিনি। আর মেফিস্টোফেলিস মানে তো শয়তান। তোমরা আমাকে বুড়ো মানুষ পেয়ে খামোকা গালাগালি দিচ্ছ নাকি হে? এবার মনে হলো ভদ্রলোক রীতিমতন চটে গেছেন। আমাদের ভেতর ক্যাবলায় সবচাইতে চালাক আর চটপটে, ও কিছুতেই কোনো মতেই ঘাবড়ে যায় না। ওই সাহস করে ভদ্রলোকের কাছে এগিয়ে গেল, বলল, আগে আপনার দাড়িটা। কি হয়েছে দাড়িতে? মানে সবুজ দাড়ি আমরা কেউ কখনো দেখিনি কিনা তাই।
ও এই কথা। ভদ্রলোক এবার গলা ছেড়ে হেসে উঠলেন, আর আমরা দেখতে পেলুম ওনার সামনের পাটিতে একটা দাঁত নেই, আর একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। হাসির সঙ্গে সঙ্গেই ওর নাক দিয়ে ফোঁত ফোঁত আওয়াজ হলো। বেশ খানিকটা সোনালি দাঁতের ঝিলিক আর ফোকলা দাঁতের ফাঁক দেখিয়ে হাসি থামালেন, তারপর বললেন, ওটা আমার শখ। আমি একজন প্রকৃতি প্রেমিক, মানে বন জঙ্গল গাছপালা এসব নিয়ে পড়ে থাকি। একটা বইও লিখেছি গাছ টাছ নিয়ে। তাই শ্যামল প্রকৃতির সঙ্গে ছন্দ মেলাবার জন্যে দাড়িটাকেও সবুজ রঙে রাঙিয়ে নিয়েছি, বুঝতে পারলে? টেনিদা হঠাৎ ফস করে জিজ্ঞেস করলে, আপনি কবিতা লেখেন স্যার? হাবুল বললে, হা হা হা, আপনি পদ্য লিখতে পারেন? পদ্য, কবিতা? ভদ্রলোকের মুখখানা আবার আহ্লাদে ভরে উঠল। তা লিখেছি বই কি এককালে, তোমাদের তখন জন্ম হয়নি। তখন কত কবিতা মাসিক পত্রে বেরিয়েছে আমার। এখন অবশ্য ছেড়ে ছুড়ে দিয়েছি, কিন্তু মগজে ভাব জাগিয়ে উঠলে মাঝে মাঝে দু চারটে বেরিয়ে আসে বই কি। এই তো সেদিন রাত্রি চাঁদ উঠেছে, আর পাইন গাছে মাথাগুলো ঝলমল করছে, আর আমি বসে বসে একটা ইংরেজি প্রবন্ধ লিখছি। হঠাৎ সব কীরকম হয়ে গেল। তাকিয়ে দেখি আমার কলমটা যেন আপনিই তরতর করে কবিতা লিখে চলেছে। কি লিখছিলুম একটু শোনো। ওগো চাঁদনি রাতের পাইন, ঝলমল করছে জ্যোৎস্না, দেখাচ্ছে কি ফাইন। ঝিরঝির করে ঝর্ণা ঝরছে, প্রাণের ভেতর কেমন করছে, ভাবগুলো সব দাপিয়ে মরছে, ভাঙছে ছন্দের আইন। ওগো পাইন। কিরকম লাগলো? আমরা সমস্বরে বললুম, ফাইন ফাইন ফাইন। ভদ্রলোক আর একবার দাড়িটা চুমড়ে নিয়ে গম্ভীর হয়ে গেলেন। আরও কোন কবিতা বোধহয় তার মাথায় আসছিল, কিন্তু ক্যাবলা ফস করে জিজ্ঞেস করলে, আপনি মুন্ডু নাচাতে পারেন? এই মুন্ডু নাচাবো? কার মুন্ডু নাচাতে যাবো আবার? টেনিদা জিজ্ঞেস করলে, আপনি কুণ্ডু মশাই বুঝি? কুণ্ডু মশাই? হ্যাঁ, আমার 14 পুরুষে ওকে কুণ্ডু মশাই নেই। হ্যাঁ, আমার নাম সাতকড়ি সাঁতরা, আমার বাবার নাম পাঁচকড়ি সাঁতরা, আমার ঠাকুরদার নাম হাবুল বলে ফেলল, 3 কড়ি 7রা। 7 কড়ি অবাক হয়ে গেলেন। তুমি জানলে কি করে? 2টা করিয়া সংখ্যা বাদ দিতে আসেন কিনা, তাই হিসাব কইরা দেখলাম। আপনার ঠাকুরদার বাবার নাম হইব 1 কড়ি 7রা, তেনার বাবার নাম যে কি হইব হিসাব পাইতাছি না, মাইনাস দিয়া করণ লাগবো মনে হয়। সাবাস সাবাস। 7 কড়ি 7রা হাবুলের পিঠটা বেশ ভালো করে থাবড়ে দিলেন। তোমার তো খুব বুদ্ধি আছে দেখছি, কিন্তু আমার ঠাকুরদার কথা ভেবে আর মন খারাপ করো না। তার নাম আমারও জানা নেই। যাই হোক, ভারী খুশি হলাম। আমি তোমাদের 4 জনকেই ঝাউ বাংলোয় নিয়ে যাব। যাও বাংলো? ওরা 3 জনেই একসঙ্গে লাফিয়ে উঠল। আহা, সে কথাই তো বলছিলুম তোমার বন্ধুকে। আহা, কি জায়গা! দার্জিলিংয়ের মতন ভিড় নেই, চেঁচামেচি নেই, নোংরাও নেই। পাইন আর ঝাউয়ের বন, তার ভেতর দিয়ে সারি সারি ঝর্ণা নামছে, ফুল ফুটছে এখন। সানাই, হাইড্রোজেনজিয়া, ফরগেট মি নট, রডোডেন্ড্রন, এখনো লালে লাল। আর তার মাঝে আছে আমার বাংলো। 7 কড়ি যেন ঘুম পাড়নি গানের মতন সুর টেনে চললেন। 3 দিন যদি ওখানে থাকো, তাহলে তোমাদের মতন যারা নিরেট বেরসিক, তারাও তত্তর করে কবিতা লিখতে শুরু করে দেবে। আর আগে যদি ঝুমুরলাল চৌবে চক্রবর্তী ছড়াটা মানে বোঝা যেত। 7 কড়ি বললেন, এ কি বললে? ঝুমুরলাল চৌবের চক্রবর্তী ছড়া? এ কি বিটকিল নাম! ও নামে কেউ আবার ছড়া লেখে নাকি? আগে লেখে, তাও আবার আপনার ঝাও বাংলোকে নিয়ে। তাতে আপনার সবুজদারির কথাও আছে। বটে? লোকটার নামে আমি মানহানির মামলা করব। টেনিদা বলল, তাকে আপনি পাচ্ছেন কোথায়? সেই মিচকে পটাশ লোকটা একবার দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে। সে বলেছে আপনার ঝাও বাংলোয় নাকি হাঁড়ি চাচাই গান গায়। 7 কড়ি চটে গেলেন। হাঁড়ি চাচাই গান গায়? নীল পাহাড়িতে হাঁড়ি চাচা কোত্থেকে আসবে? ও, বুঝেছি। আমি মধ্যে মধ্যে শ্যামা সঙ্গীত গিয়ে থাকি বটে, তার নাম হাঁড়ি চাচার গান। লোকটাকে আমি জেলে দেব। আরও বলেছে যে সেখানে কুণ্ডু মশাই মুন্ডু নাচায়।
সে বাজে কথা। হ্যাঁ, সেখানে কুণ্ডু মশাই বলে কেউ নেই, আমি আছি আর আমার চাকর কাঞ্চা। হ্যাঁ, নিজের মুন্ডু নাচানো আমি একদম পছন্দ করি না, কাঞ্চা করে বলেও মনে হয় না আমার। ক্যাবলা বললে, শুধু তাই নয়, আপনি বলার আগে সেই আমাদের ঝাও বাংলায় নেমন্তন্ন করেছে। আমার বাড়িতে মিচকে আর ফৌজকে লোক তোমাদের নিমন্ত্রণ করে বসেছে? আচ্ছা, ফেরত বাজতো, লোকটাকে ফাঁসি দেওয়া উচিত। হাবুল বললে, তারে আপনি পাইবেন কই? তখন সাতকড়ি সাতরা মিনিট খানে খুব গম্ভীর হয়ে রইলেন। তারপর হঠাৎ সেই বেঞ্চিটায় বসে পড়লেন আর ভীষণ করুণ সুরে বললেন, বুঝেছি, সব বুঝতে পেরেছি এইবার। আমরা চারজনে চেঁচিয়ে উঠলুম, এই কি বুঝেছেন? সেই কদম্ব পাকরাশির কাণ্ড। কে কদম্ব পাকরাশি? আমার চিরশত্রু। যখন কবিতা লিখেছি তখন কাগজে কাগজে আমার কবিতা নিন্দে করত। হ্যাঁ, এখন সে বিখ্যাত জার্মানি বৈজ্ঞানিক কাগামাছির গুপ্তচর। আমার নতুন আবিষ্কৃত ফর্মুলাগুলো সে লোপাট করে নিতে চায়। আমি বুঝতে পারছি ঝাও বাংলোর এক দারুণ দুর্দিন আসছে। চুরি, ডাকাতি, হত্যা, রক্তপাত, ওফ! এক দারুণ রহস্যের সন্ধান পেয়ে আমরা চারজনে শিউরে উঠলুম। হাবুল সেন তো সঙ্গে সঙ্গে এক চিৎকার ছাড়ল, খাইছি! টেনিদার মুখের দিকে দেখি ওর মৈনাকের মতো লম্বা নাকটা কিরকম ভাবা চাকা খেয়ে গেছে, ঠিক একটা সিঙ্গারার মতন দেখাচ্ছে এখন। খানিকক্ষণ মাথা টাথা চুলকে বললে, চুরি, ডাকাতি, হত্যা, রক্তপাত, এই যে ভীষণ কাণ্ড মশাই, পুলিশে খবর দিন। পুলিশ? পৃথিবীর সবকটা মহাদেশে পুলিশ 10 বছর চেষ্টা করেও কাগামাছির টিকি ছুঁতে পারেনি। অবশ্য কাগামাছির কোনো টিকি নেই, তার মাথা জোড়া সবটাই টাক। নানা ছদ্মবেশে সে ঘুরে বেড়ায়, কখনো তিব্বতী লামা, কখনো মারোয়ারি বিজনেসম্যান, কখনো রাত্রিবেলা কলকাতার গলিতে দুমুখো আলো হাতে। মুশকিল আসান, পৃথিবীর সব ভাষায় কাগামাছির কথা কইতে পারে। শুধু তাই, একবার সে এক কাঁটা বনের মধ্যে লুকিয়ে রয়েছিল। এমন অবস্থায় সেদিকে পুলিশ এসে খোঁজাখুঁজি করতে লাগলো, ধরে ফেলে এমন অবস্থা। তখন সে ঝোপের মধ্যে থেকে পাগলা শেয়ালের মতন খ্যাক খ্যাক আওয়াজ করতে লাগলো। পুলিশ ভাবলো কামড়ালেই জলাতঙ্ক, তারা পালিয়ে বাঁচলো সেখান থেকে। তাহলে আপনি বলছেন সেই মিচকে চেহারার ফোচকে লোকটাই কাগামাছি? আমি জানতে চাইলুম। না, ওটা কদম্ব পাকরাশি। ওর মুখে একজোড়া সরু গোপ ছিল। হ্যাঁ ছিল, হাবুল পত্রপার জবাব দিল। আর গলায় একটা রোয়া ওঠা মেটে রঙের ধূসর কমফর্টার। তাও ছিল। এবার ক্যাবলাই সাতকড়ি বাবুকে আলোকিত করলো। তবে আর সন্দেহ নেই, ওই হচ্ছে সেই বাপে খেদানো মায়ে তাড়ানো হাড় হাবাতে রামফক্কর কদম্ব পাকরাশি। তা হঠাৎ আপনার ওপরে ওদের নজর পড়ল কেন? টেনিদা আবার জিজ্ঞেস করলো। হাবুল বললে, আহা শোনো নাই, ওনার যে কি জান মূলার ওপর তারা চক্ষু পড়ছে। টেনিদা বললে, মূলোর জন্য এত কাণ্ড? আমাদের শিয়ালদার বাজারে পয়সাতে তো একটা করে মূলও পাওয়া যায়, তার জন্যে চুরি, ডাকাতি, রক্তপাত? কি যে বলেন স্যার, কোনো মানে হয় না। সাতকড়ি সাতরা ভীষণ বেজার হয়ে বললেন, হ্যাঁ, মূলো কে বলেছে? মূলো আমার একদম ভালো লাগে না খেতে, খেলেই চোয়া ঢেকুর ওঠে। আমি বলছিলাম ফর্মুলা। হাবুল বিজ্ঞের মতো মাথা নেড়ে বললে, ও ফর্মুলা? হ্যাঁ, তা ফর্মুলার কথা ক্যাবলারে কেন কন? হ্যাঁ, আমাদের মধ্যে ওই অঙ্কে ভালো, সব সাহিত্যে ওই ভালো বুঝতে পারবো। তোমরাও বুঝতে পারবে। আমি গাছপালা নিয়ে রিসার্চ করতে করতে এক আশ্চর্য আবিষ্কার করে বসেছি। অর্থাৎ একই গাছে একই সঙ্গে আম, কাঁঠাল, কলা, আনারস, আপেল আর আঙ্গুল ফলবে, আর 12 মাসই ফলবে। তাই নাকি? শুনে তো আমরা সেই জন্যেই সাতকড়ি সাতরা বিষণ্ণভাবে মাথা নাড়লেন। সেই জন্যেই এই চক্রান্ত। ওহ, আমার কি হবে? কিন্তু কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। ক্যাবলাকে একটু সন্দিগ্ধ মনে হলো। ফর্মুলা চুরি করতে হলে সেটা তো চুপি চুপি করাই ভালো, সেজন্য পথে ঘাটে এমন করে ছড়াছড়ি করলে তো ঠিক নয়। এসব করার মানেটা কি তাহলে? সবই তো জানাজানি হয়ে যাবে। হ্যাঁ, ওই তো কাগামাছির নিয়ম। গোড়া থেকে এইভাবে সে রহস্যের খাসমহল তৈরি করে নেয়। বলতে বলতে সাতকড়ি সাতরা প্রায় কেঁদেই ফেললেন।
এই বিপদে তোমরাই আমায় বাঁচাবে না? তোমরা এই যুগের ইয়ং ম্যান, এই দুঃসময়ে পাশে এসে দাঁড়াবে না আমার? এমন করুণ করে বললেন যে আমারই বুকের ভেতরটা আহা হা হা করতে লাগলো। আর ফস করে টেনিদা বলে ফেললো, নিশ্চয়ই করব, আলবাত করব। কথা রইল। হ্যাঁ, কথা রইল। বাঁচালে। বলে সাতকড়ি সাতরা উঠে দাঁড়ালেন। তারপর বললেন, হ্যাঁ, তাহলে আজ বিকেল 4:30টায় দেখা হবে তোমাদের সঙ্গে ন্যাচারাল মিউজিয়ামের ওপরে যে পার্কটা আছে সেখানে। আর বলি শ্যুট করে কাঠবিড়ালির মতন পাশের বনটার ভেতরে তার সবুজ দাড়ি ওভারকোট আর হাতের লাঠিটা নিয়ে ঠিক সেই মিচকে পটাশ কদম্ব পাকরাশির মতন হাওয়া হয়ে গেলেন তিনি। চতুর্থ অধ্যায়, চকলেট নাম্বার 2। সবুজ দাড়ি, বাঁদুরে টুপি, নীল চশমা আর ধূসো ওভারকট পরা সাতকড়ি সাঁতরা তো সাঁ করে সিঞ্চলে সেই বনের মধ্যে টুপ করে ডুব মারলেন। আর কলকাতার কাকেরা যেমন হাঁ করে বসে থাকে, তেমনি করে আমরা চারজন এই ওর মুখের দিকে চেয়ে রইলুম। শেষে হাবুল সেনি তিরিং করে লাফিয়ে উঠল। একটা খুদে পাহাড়ি মৌমাছি ওর কান তাক করে এগিয়ে আসছিল। দেখে 3 পা নেচে তারপরে মৌমাছিটাকে তাড়িয়ে দিলে। হাবুল বললে, হ্যাঁ, কাণ্ডটা কি হইল টেনিদা? টেনিদার মাথায় কোনো গভীর চিন্তা এলেই সে ফরাসি ভাষা বলতে শুরু করে। বললে, ডিলুক্স। আমি বললুম, তার মানে? টেনিদা আবার ফরাসি ভাষায় বললেন, মানে পুদের চেরি। ক্যাবলা বললে, পুদের চেরি? সে তো পন্ডিচেরি। এর সঙ্গে পন্ডিচেরির আবার কি সম্পর্ক? টেনিদার দাঁত খিচিয়ে বললে, থাম থাম, পন্ডিচেরি। খুব যে পণ্ডিতি ফলাতে এসেছিস। ফরাসি ভাষার পুদেচেরি মানে হলো ব্যাপার অত্যন্ত ঘোরালো। ক্যাবলা প্রবল প্রতিবাদ করে বললে, এই কখনো না, আমার পিসেমশাই পন্ডিচেরিতে ডাক্তারি করতেন, আমি জানি। আর জানিস? হ্যাঁ জানি। টেনিদা খটাং করে তখনই ক্যাবলার চাঁদিতে একটা গাঁটটা মারল। ক্যাবলা উহু করে বাগদা চিংড়ির মতন ছটকে গেল টেনিদার সামনে থেকে। এখনো বল, জানিস? বাঘাটে গলায় টেনিদার প্রশ্ন। না জানি নে। ক্যাবলা চানিতে হাত বুলোতে লাগলো। যা জানতুম তা ভুলে গেছি। তো তোমার কথাই ঠিক, পুদেচেরি মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক। আর কত যে সাংঘাতিক নিজের মাথাতেই টের পাচ্ছি সেটা। টেনিদা খুশি হয়ে বললে, হ্যাঁ, অল রাইট। বুঝলি ক্যাবলা, স্কুল ফাইনালে স্কলারশিপ পেয়ে তোর ভারী ডেপোমি হয়েছে। আবার যদি কুরুবকের মতন বক বক করিস তাহলে এক চাড়ে তোর কান। হাবুল বললে, কান পরে উইরা যাবে। কারেক্ট, এই জন্যই তো বলি হ্যাভলাই হচ্ছে আমার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট। সে যাক, এখন কি করা যায় বল দেখি? এই সবুজ দেরে লোকটা তো মহা ফ্যাচাঙ্গে ফেলে দিলে। ক্যাবলা বললে, আমরা কথা দিয়েছি ওকে হেল্প করব। তারপর যদি সেই জাপানি বৈজ্ঞানিক কাগামাছি এসে আমাদের ঘাড়ে চড়াও হয়? আমি বললুম, তাকে মাছির মতোই সাবার করে ফেলবো। কে সাবার করবে? তুই? টেনা আমার দিকে তাকিয়ে নাকটা কুচকে মুখটাকে আলু সেদ্ধর মতো করে বললে, ওই পুঁটি মাছের মতন চেহারা নিয়ে তোকে ওই কাগামাছি আর কদম্ব পাকড়া শেষে ভেজে খেয়ে ফেলবে, দেখে নিস। হাবুল সেন বললে, এইসব ওইসব কথা এখন সারান দাও। আজই বৈকালেই তো বুড়াইর লগে দেখা হইব, তখন দেখা যাইব কি করণ যাই। এখন ফিরা চলো, বড়ই ক্ষুধা পাইতাছে। টেইদা দাঁত খিচিয়ে কি যে বলতে যাচ্ছিল, হঠাৎ একটা গগনভেদী চিৎকার। আমাদের সংস্কৃতের প্রফেসর যাকে বলেন জিমুত মন্ত্র কিংবা অম্বরের ডমরু, অনেকটা সেই রকম। আর কে? সেই যে বেরসিক নেপালি ড্রাইভার আমার গানে বাগড়া দিয়েছিল। ড্রাইভার এতক্ষণে নিচে গাড়ি নিয়ে বসেছিল, এইবার অধৈর্য হয়ে পাহাড় ভেঙে উঠে এসেছে উপরে। আপনাদের মতলব কি স্যার, সারাটা দিন সিঞ্চলেই কাটাতে চান নাকি? তাহলে ভাড়া মিটিয়ে আমায় ছেড়ে দিন, আমি দার্জিলিংয়ে চলে যাই। টেইদা বললে, আরে আমরা ফিরে যাব কি করে? হেঁটে ঘুমিয়ে যাবেন, সেখান থেকে ট্রেন ধরবেন। পরিষ্কার বাংলায় সার্ফ গলায় জানিয়ে দিল ড্রাইভার। আমি বললুম, থাক, আর উপদেশ দিতে হবে না, আমরা যাচ্ছি। আমরা চারজনে গুম হয়ে এসে গাড়িতে বসলুম। মাথার ভেতরে সাতকড়ি সাঁতরা, এক গাছে 4 রকম ফল ফলানোর বৈজ্ঞানিক গবেষণা, জাপানি বৈজ্ঞানিক কাগামাছি আর ধাড়িবাজ ওই কদম্ব পাকরাশি, এইসবই ঘুরপাক খাচ্ছে তখন। বনের পথ দিয়ে এঁকে বেঁকে আমাদের ল্যান্ড রোভার নেমে চলেছে। আমি বজ্র বাহাদুরের পাশে বসেছিল। হঠাৎ ডেকে জিজ্ঞেস করলুম, আচ্ছা ড্রাইভার সাহেব,
আমি ড্রাইভার নই, গাড়ির মালিক। আমার নাম বজ্র বাহাদুর। আচ্ছা আচ্ছা, বজ্র বাহাদুর সিং। সিং নয়, থাপ্পা। তার মানে সিংহলা নিরীহ প্রাণী নয়, দোস্তুর মতন থাবা আছে। মেজাজ আর গলার স্বরে সেটা বোঝা যাচ্ছিল। আমি সামনে নিয়ে বললুম, আপনি নীল পাহাড়ি চেনেন? বজ্র বাহাদুর বললে, হ্যাঁ, চিনব না কেন? সে তো পুবঙ্গের কাছে, আর পুবঙ্গই তো আমার বাড়ি। তাই নাকি? এবার ক্যাবলা আকৃষ্ট হলো। আপনি সেখানকার ঝাউ বাংলো দেখেছেন? এই দেখেছি বই কি। ম্যাকেনজি বলে একটা বুড়ো সাহেব তৈরি করেছিল সেটা। তারপর হিন্দুস্তান স্বাধীন হলো, আর বুড়ো সেটাকে বেচে দিয়ে বিলাইতে চলে গেল। এখন কলকাতার এক বাঙালি বাবু তার মালিক। আমি জিজ্ঞেস করলুম, কেমন বাড়ি? বজ্র বাহাদুর বলে, রামরছ। রাম রস। হাবুল বললে, বুঝছি, সেইখানে বোধ হয় 6 বার রাম রাম করতে হইব। বজ্র বাহাদুর গোমরা মুখে একবার একটু হাসি ফুটল। না 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 না, না না না, রাম নাম বলতে হয় না। রামরচ হলো নেপালি ভাষা। ওর মানে ভালো আছে, খুব খাসা কুঠি। ক্যাবলা জিজ্ঞেস করলে, ওখানে কে থাকে এখন? কলকাতা সেই বাঙালি বাবু? সে আমি জানি না। আমরা যদি ওখানে বেড়াতে যাই কেমন হয়? বজ্র বাহাদুর আবার বলে, রামরো, আমার গাড়িতে যাবেন? সস্তায় নিয়ে যাব, আর পুবঙ্গের খাঁটি দুধ আর মাখনের বন্দোবস্ত করে দেব। আমরা যখন স্যানিটোরিয়ামে ফিরে এলুম তখন খাবার ঘন্টা পড়ো। তাড়াতাড়ি চান টান সেরে খেয়ে দিয়ে নিয়ে ফোয়ারাটার পাশে এসে আমরা কনফারেন্স বসালাম। কি করা যায়? টিনা গোটা 40 লিচু নিয়ে বসেছিল। খাওয়ার পরে ওইটাই তার মুখ শুদ্ধি। একটা লিচু টপাং করে গালে ফেলে বললে, চুলোয় যাক, আমরা ওসবের ভেতরে নেই। 2 দিনের জন্য দার্জিলিংয়ে বেড়াতে এসেছি। খাওয়া ওসব ঝঞ্ঝাটকে পোয়াতে যায় বাপু। ঘোড়ায় চড়ে বেরিয়ে টেরিয়ে দিব্যি ওজনটা একটু বাড়িয়ে ফিরে যাব, ব্যাস। ক্যাবলা বললে, ভদ্রলোককে সকালে যে কথা দেওয়া হলো? লিচুর আঁঠিটা সামনের পাইন গাছে একটা কাককে তাক করে ছুড়ে দিয়ে টেনিদা বললে, বিকেলে সে কথা ফিরিয়ে নিলেই হয়। সবুজ দাড়ি কাকামাসি, যত সব বোগাস। আমি বললুম, কিন্তু বজ্র বাহাদুর বলছিল পুবঙ্গে খাঁটি দুধ আর মাখন খাওয়া হবে। টেনিদা আমার পেটে একটা খোঁচা দিয়ে বললে, এটা রাত দিন খায় 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 খায়, এই করেই মরবে। দুধ মাখনে লোভে কাকা মাছের খপ পড়ে গিয়ে পড়ি, আর সে আমাদের আরশোলার চাটনি বানিয়ে ফেলুক। বলেই আরেকটা লিচু গালে পুড়ে দিল। হাবুল মাথা নেড়ে বললে, সেই কথাই ভালো, ঝামেলার মধ্যে গিয়ে কাম নাই। তখন আমি বললুম, তাহলে থাক। 7 করি 7টাকে দেখে আমারও কেমন একটা সন্দেহজনক মনে হলো। কেমন ঝাঁ করে বনের মধ্যে লুকিয়ে গেল। হ্যাঁ, দেখলে না? হাবুল বললে, আমার তো ভূত বইলা মনে হইতাছে। ক্যাবলা ভীষণ চটে গেল। ধূত তোর, দিন দুপুরে সিঞ্চল থেকে ভূতের আসতে বয়েই গেছে। আসল কথা, তোমরা সবাই হচ্ছে 1 নম্বরের কাওয়ার্ড, হিন্দিতে যাকে বলে একদম ডরপোক। কি বলি কাওয়ার্ড? টেনিদা হুঙ্কার ছাড়লো। খুব সম্ভব ক্যাবলাকে একটা চাটি কষাতে যাচ্ছিল, এমন সময় স্যানিটোরিয়ামে এক কাঞ্চা এসে হাজির। তার হাতে একটা ছোট্ট প্যাকেট। এসেই বললে, তিমিরলাই। টেনিদা বললে, তার মানে তিমিরও লাই? এই দুপুরে বেলা তিমি কোথায় পাবো? আর লাই মানে তো শোয়া, খামোকা শুতেই বা যাবো কেন? ক্যাবলা হেসে বলল, না 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 না, বলছে তোমাদের জন্য। ও, তাই নাকি? টেনিদা একটানে প্যাকেটটা নিয়ে খুলে ফেললো, আর ভেতর থেকে বেরিয়ে এলো একটা মস্ত চকলেট। চকলেট? কে দিলে? কাঞ্চা আবার নেপালি ভাষায় জানালে, একটু আগেই সে মাথি অর্থাৎ উপরে বাজারে গিয়েছিল। সেখানে সরু গোপ আর গলায় মেটে রঙের মাফলার জড়ানো একটি লোক সঙ্গে তার দেখা হয়েছিল। সে তার হাতে এইটা দিয়ে বলে, কলকাতা থেকে যে 4 জন ছোকরাবাবু এসেছে তাদের কাছে যেন পৌঁছে দেয়। সরু গোপ আর মেটে রঙের মাফলার, তাহলে? টেনিদা একটানে চকলেটটা খুলে ফেললো। টুপ করে মাটিতে পড়লো 4 ভাঁজ করা একটা চিরকুট। তাতে লেখা, যাচ্ছে না তো নীল পাহাড়ি, অকর্মার সব ধাড়ি ধাড়ি, এতে প্রাণে লাগলো ত্রাস, গড়ের মাথায় কাউকে ঘাস। হাবুল সুর করে কবিতাটা পড়লো, আর আমরা 3 জন একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, কদম্ব পাক রাশি। কিছুক্ষণ চুপচাপ। টেনিদা গম্ভীর। একটা লিচু ছাড়িয়ে মুখের কাছে সেই থেকে ধরে রেখেছে, কিন্তু খাচ্ছে না। টেনিদা এমন আশ্চর্য সংযম এর আগে আমি কোনোদিনও দেখিনি। ক্যাবলা বললে, টেনিদা এবার? টেনিদা নাকের ভেতর থেকে আওয়াজ বেরোলো, আমাদের অকর্মার ধাড়ি বলছে গড়ের মাঠে কি ঘাস খাওয়ার উপদেশ দিয়েছে। হাবুল সেন বলে, শত্রুকে চ্যালেঞ্জ কইরা পাঠাইছে।
ক্যাবলা আবার বললে, কদম্ব পাকরাশের কাছে হার মেনে কলকাতায় ফিরে যাবে টেনিদা, গিয়ে গড়ের মাঠে ঘাস খাবে। টেনিদা আবার চিৎকার করে বলে উঠল, কভি নেই, নীল পাহাড়িতেই যাবই, আলবাত যাব। আলবাত বলি টপাত করে লিচুটা মুখে পুড়ে দিলে। আমার মনটা চকলেটের জন্য ছকছক করছিল। বললুম, তাহলে কদম্ব পাকরাশির চকলেটটা ভাগযোগ করে। টেনিদা সংক্ষেপে বলে, শাট আপ। বিকেল 5টার সময় আমরা গিয়ে হাজির হলুম ন্যাচারাল মিউজিয়ামের কাছের পাকটায়। যারা বেড়াতে বেরিয়েছে সবাই গিয়ে ভিড় করেছে ম্যালে। সামনে দিয়ে টকাটক করে ঘোড়া ছুটতে যাচ্ছে বারছিলের দিকে। প্রায় ফাঁকা পার্কে আমরা 4 জন ঘুঘুর মতন একটা বেঞ্চিতে অপেক্ষা করে আছি। এখানেই সেই সবুজ দাড়িওয়ালা সাতকড়ি সাঁতরার আসবার কথা। 10, 15, 20 মিনিট কাটলো। বসে আছি তো বসেই আছি। 4 আনা চিনেবাদাম শেষ হয়ে পায়ের কাছে সব ভাঙা খোলা একটা পাহাড় জমে রয়েছে। সাতকড়ির আর দেখা নেই। টেনিদা বিরক্ত হয়ে বললেন, কই রে ক্যাবলা, সেই সবুজ দাড়ি গেল কোথায়? হাবুল বললে, হ্যাঁ কইলাম না, ওইটা সিনসল পাহাড়ের ভূত, বনের ভূত, বনেই গেছে, এইখানে আর আইব না। ক্যাবলা বলে, ব্যস্ত হচ্ছ কেন, একটু দেখাই যাক না, আমার মনে হয় ভদ্রলোক নিশ্চয়ই আসবেন। ঠিক তখন পেছন থেকে কে বললে, এই তো এসে গেছি। আমরা চমকে দাঁড়িয়ে দেখলুম পার্কে সন্ধ্যার ছায়া নেমেছে, আর তার ওপর বেশ করে কুয়াশা ঘনিয়েছে। সে পার্কটা যেন চারিদিকের পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে এখন। আর এরই মধ্যে সামনে এসে দাঁড়িয়েছেন সেই লোকটা, মাথায় বাদুরে টুপি, চোখে নীল চশমা। টেনে কি বলতে যাচ্ছিল, ভদ্রলোক ঠোঁটে আঙুল দিলেন। আশেপাশে কাকামাছির চর ঘুরছে। কাজের কথা সংক্ষেপে বলেনি। তোমরা নীল পাহাড়িতে যাচ্ছ তো? টেনিদা বলে, হ্যাঁ যাচ্ছি। কাল সকালে? ভদ্রলোক এবার চাপা গলায় বললেন, হ্যাঁ ঠিক আছে মোটর ভাড়া করে চলে যেও। ঘন্টা 1.5 লাগবে। ওখানে গিয়ে পাহাড়ি বস্তিতে জিজ্ঞেস করলেই ঝাউ বাংলো চিনিয়ে দেবে এখন। আজ তোমরা আমার গেস্ট হবে। আর তোমরা আমার গেস্ট। হ্যাঁ, মোটর ভাড়াও আমি দিয়ে দেবো এখন। রাজি? হাউল বললে, রাজি। হ্যাঁ, তাহলে আমি চলি, দাঁড়াবার সময় নেই। কালই ঝাউ বাংলে দেখা হবে। হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, ছুঁচোবাজি। ছুঁচোবাজি? ছুঁচোবাজি? আমি আশ্চর্য জিজ্ঞেস করলাম, ছুঁচোবাজি আবার কি? কাকামাছির সংকেত। আচ্ছা চলি, টাটা। বলি ভদ্রলোক ঝাঁ করে চলে গেলেন কুয়াশা ভেতর দিয়ে। কোন দিকে যে গেলেন ভালো করে ঠাহরও করতে পারলাম না। ক্যাবলা উঠে দাঁড়ালো সেই সঙ্গে সঙ্গে। চলো টেনিদা। কোথায়? মোটর স্ট্যান্ডে। বজ্রবাহাদুরের গাড়িটা ঠিক করতে হবে। বলতে না বলতে ফর 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 ফরান আওয়াজ উঠলো একটা, আর হাবুলের ঠিক কানের পাশ দিয়ে একটা ছুঁচোবাজি এসে পড়লো সামনের ঘাসের ওপর। আগুন ঝরিয়ে তিরিক করে নাচতে নাচতে হঠাৎ শব্দে একটা ফরগেট মি নটের ঝাড়ের মধ্যে অদৃশ্য হলো। পঞ্চম অধ্যায়, ঝাউ বাংলোয়। আমরা কজনে হাঁ করে সে ছুঁচোবাজির নাচ দেখলাম। তারপর ঝোপের মধ্যে ঢুকে যখন সেটা ফুস করে নিভে গেল, তখনও কারোর মুখে একটা কথা নেই। পার্কটা তখন ফাঁকা, ঘন সাদা কুয়াশায় চারিদিক ঢাকা পড়ে গেছে। আশেপাশে যে আলোগুলো জ্বলে উঠেছিল তারাও সেই কুয়াশার মধ্যে ডুব মেরেছে। আর আমরা 4 জন যেন কোনো রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনীর মধ্যে বসে আছি। টেনিদা কথা কইল প্রথম। হ্যাঁ রে, এটা কি হলো বল দেখি। হাবুল একটা চিনেবাদাম মুখে দিয়ে গিলতে গিয়ে বিষম খেলো। খানিকক্ষণ খক খক করে কেশে নিয়ে বলে, এইটা আর বুঝতে পারলাম না, সেই কদম্ব পাকড়াসি আমাকে পিছা লাগছে। আমি বললুম, হয়তো বা কাগামাছি নিজেই এসে ছুঁড়ে দিয়েছে ওটা। টেনিদা বলল, ধুত তোর, এ তো মহা ঝামেলায় পড়া গেল। কোথায় গরমের ছুটিতে দিব্যি কদিন দার্জিলিংয়ে ঘুরে যাবো, কোত্থেকে সেই মিচকে পটাশ লোকটা এসে হাজির হলো। তারপর আবার সবুজ দেড়ে সাতকড়ি সাঁতরা, হ্যাঁ কি এক জাপানি বৈজ্ঞানিক কাগামাছি না বগা হাঁচি, ভালো লাগে এসব। হাবুল দুঃখ করে বললে, বুঝলা না, আমাকে বরাতটাই খারাপ। সেই বা ঝন্টি পাহাড়িতে বেড়াইতে গেলাম, কোত্থেকে এক বিকট ঘুটঘুটানন্দ জুটল। ক্যাবলা বললে, তাতে ক্ষতিটা কি হয়েছিল শুনি? ওদের দলটাকে ধরিয়ে দিয়ে সবাই একটা করে সোনার মেডেল পাওনি? টেনিদা মুখটাকে আলু কাবলি মতো করে বললে,
আরে রেখে দে তোর সোনার মেডেল। ঘুটঘুটানন্দ তবু বাঙালি। যা হোক একটা কায়দা করা গিয়েছিল। আমি ডিটেকটিভ বইতে পড়েছি, ওসব জাপানিরা খুব ডেঞ্জারাস হয়। হাবুল মাথা নেড়ে বললে, হ আমিও পড়েছি সেই সব বই। আমাকে ধইরা ধইরা পুটুত পুটুত কইরা এক একখানা ইঞ্জেকশন দিব, আর আমরা ভাওয়া ব্যাঙের মতন শীতপটান হইয়া পইরা থাকুম। তখন আমাকে মাথার খুলি ফুইটা কইরা তার মধ্যে বান্দরের ঘিলু ঢুকাইয়া দিব। আমি বললুম, আর তখনই আমাদের একটা করে ল্যাজ বেরোবে, আর আমরা লাফ দিয়ে গাছের উঠে পড়বো, তারপর কিচকিচ করে কচি পাতা খেয়ে বেড়াবো। আর আমাদের টেনিদা? হাবুল বলল, পালের গোদা হইব, যারে কয় গোদা বান্দর। ধাই করে টেনিদা কাঠটা বসিয়ে দিল হাবুলের চাঁদির ওপর। দাঁত খিচিয়ে বলে, গুরুজনের সঙ্গে ইয়ার কি, আমি মরছি নিজের জ্বালায়, আর এগুলো সব তখন থেকে ফাজলামো করছে। আয়, ভাওয়া ব্যাঙের মানে কি রে? হাবুল বলে, ভাওয়া ব্যাঙের করে ভাওয়া ব্যাঙের কয় ভাওয়া ব্যাঙ। ক্যাবলা বিরক্ত হয়ে বললে, আরে ভেওয়া ওইসব বাতচিত ছোড় দো, লেকিন টেনিদা আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ শুনি? আমার মনে হলো ওই বুড়োটাই ছুঁচোবাজি ছেড়েছে। আমরা তিনজনে একসঙ্গে চমকে উঠলুম। সে কি? আমার যেন তাই মনে হলো। বুড়ো উঠবার আগে নিজের পকেটটা হাত রাখছিল, একটা দেশলাইয়ে খড়খড়ানি যেন শুনেছিলাম। আমি বললুম, তবে বোধ হয় ওই বুড়োটাই। হাবুল ফস করে আমার কথাটা কেড়ে নিয়ে বলল, কাকা মাসি। টেনা মুখটাকে ডিম ভাজার মতো করে নিয়ে বললে, তোর মুন্ডু, ও নিজে যদি কাগামাছি হবে তাহলে কাগামাছি নামে ভয় পাবে কেন? আর আর আমাদের ঝাও বাংলা যেতে নিমন্ত্রণই বা করবে কেন? হাবুল আবার টিকটিক করে উঠল, তাইটা ইঞ্জেকশন দিয়া ভাওয়া ব্যাঙের বানাইয়া দিব সেই জন্যে। ফের ভাওয়া ব্যাং? টেনা আবার হুঙ্কার ছাড়লো, যদি ভাওয়া ব্যাঙের মানে বলতে না পারিস। ভাওয়া ব্যাঙের মানে হইল গিয়া ভাওয়া ব্যাঙ। ঠিক একটা লম্বা হাত বাড়িয়ে হাবুলের কান পাকড়াতে যাচ্ছিল। হাবুল তিরিং করে লাফিয়ে সরে গেল। ভাওয়া ব্যাঙের মতোই লাফালো খুব সম্ভব। আর ক্যাবলা দারুণ বিরক্ত হলো। তোমরা কি বসে বসে সমানে বাজে কথায় বলবে নাকি? ঝাও বাংলাতে যাওয়ার ব্যবস্থা করতে হবে না? টেনটা দমে গেল। যেতেই হবে? ক্যাবলা বলে, হ্যাঁ যেতেই হবে। কদম্ব পাকড়াশি 2 নম্বর চকলেট পাঠিয়ে ভিতু বলে ঠাট্টা করে গেল, ছুঁচোবাজি ছেড়ে আমাদের চ্যালেঞ্জ করলো, সেগুলো বেমালুম হজম করে চলে যাব? আমাদের পটল লাগার প্রেস্টিজ নেই একটা? আমি আর হাবুল বললাম, আলবাত। ওঠো তাহলে, বজ্র বাহাদুরের গাড়িটাই ঠিক করে আসি, কাল ভোরেই তো বেরোতে হবে। সত্যি কথা বলতে কি, আমি ভালো করে ঘুমোতে পারলুম না। রাত্রিরে মাংসটা একটু বেশিই খাওয়া হয়ে গেছিল। অনেকক্ষণ ধরে শরীরটা হাই ফাই করতে লাগলো। তারপর স্বপ্ন দেখলুম একটা মস্ত কালো দাঁড় কাক আমার মাথার কাছে বসে টপ টপ করে মাছি খাচ্ছে, একটা ঠোক্কর দিচ্ছে আমার চাঁদিতে, আর ফ্যাক ফ্যাক করে বুড়ো মানুষের মতন বলছে, যাও না একবার নীল পাহাড়ি, তারপর কি হাড়ির হাল করে দেখে নিও। আকপাক করে জেগে উঠে দেখি পুরো 32টা দাঁত বার করে হাবুল সেন দাঁড়িয়ে, তার হাতে একটা সন্দেহজনক পেন্সিল। তখন আমার মনে হলো দাঁড় কাক নয়, হাবুলি পেন্সিল দিয়ে আমার মাথায় ঠোক্কর দিচ্ছিল। বললুম, এই হাবলা কি হচ্ছে? হাবুল বললে, 4 ঘন্টা পইরা গেছে, রওনা হতে হইব না নীল পাহাড়িদা, তোরা জাগাইতে আসিলুম। তাই বলে আমার মাথায় পেন্সিল দিয়ে ঠুকবি? হাবুল 32টা দাঁত বের করে চিকচিক করে উঠলো, হেসে বলল, বোঝাস নাই, এক্সপেরিমেন্ট করতেছিলাম। আমার মাথা দিয়ে তোর কিসের এক্সপেরিমেন্ট শুনি? দেখতেছিলাম কয় % গোবর আর কয় % ঘিলু। কি ধরিবাজ দেখেছ একবার? আমি দারুণ চটে বললুম, তার চাইতে নিজের মাথাটা বরং ভালো করে বাজিয়ে নে, দেখবি গোবর আছে 100%। চাতাস কেন চা খাইয়া মাথা ঠান্ডা করবি চল। টেনিদা আর ক্যাবলা আগেই চায়ের টেবিলে গিয়ে জুটেছিল। আমি গেলুম হাবুলের সঙ্গে। চা শেষ হতে না হতেই খবর এলো বজ্রবাহাদুর তার গাড়ি নিয়ে হাজির। ক্যাবলা বলে, এই নে ওট, আর গরুর মতন বসে বসে টোস্ট চিবোতে হবে না, নিজেরা তো দিব্যি খেলে, আর আমার বেলাতেই 8টা পর্যন্ত কে ঘুমোতে বলেছিল শুনি? টেনা হুঙ্কার ছাড়ল, কথা বাড়িয়ে লাভ নেই, ওরাই দলে ভারী। টোস্টটা হাতে নিয়ে উঠে পড়লুম, সন্দেশ দুটো ছাড়িনি, ভরে নিলাম জামার পকেটে। যাচ্ছে সে নীল পাহাড়ি রহস্যময় ঝাউ বাংলোয়। বড়াতে কি আছে কে জানে, যদি বেঘরে মারাই যেতে হয় তাহলে মরবার আগে অন্তত সন্দেশ দুটো খেয়ে নিতে পারবো। শেষ পর্যন্ত আমরা আমাদের দুর্দান্ত অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়লুম। আরও দার্জিলিংয়ের রেল স্টেশন পাশ থেকে আমাদের গাড়িটা ছাড়তেই টেনিদা হাঁক ছাড়লো, পটল ডাঙা। আমরা তিনজনে তখনই শেয়ালের মতন কোরাসে বললুম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।
বজ্র বাহাদুর স্টিয়ারিং থেকে মুখ ফেরালো, তারপর তেমনি পরিষ্কার বাংলায় জিজ্ঞেস করলো, কি জিন্দাবাদ বললেন? চারজনে একসঙ্গে জবাব দিলুম, পটলডাঙ্গা। সে আবার কি? লোকটা কি গেঁয়ো? আমাদের পটলডাঙ্গার নাম পর্যন্ত শোনেনি। আর সেখানকার বিখ্যাত চার মূর্তি যে তার গাড়িতে চেপে একটা লোমহর্ষক অ্যাডভেঞ্চারে চলেছে তাও বুঝতে পারছে না। টেনিদা মুখটাকে সে গাজরে হালুয়া মতো করে বলে, পটলডাঙ্গা আমাদের মাদারল্যান্ড। হাবুল বললে, ঠিক হইল না, ঠিক হইল না, মাদার পাড়া। ওই হলো মাদার পাড়া যাকে বলে। ক্যাবলা বলে, ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস। বজ্র বাহাদুর কিছুক্ষণ হাঁ করে চেয়ে রইল, কি বুঝলো সেই জানে। তারপর নিজের মনে কি একটা বিড়বিড় করে গাড়ি চালাতে শুরু করে দিল। আমরা মন দিয়ে প্রকৃতির শোভা দেখতে লাগলুম বসে বসে। পাহাড়ের বুকের ভেতর দিয়ে বাঁকে বাঁকে পথ চলেছে, কখনো চড়ায়, কখনো উতরায়, কখনো গাছ, কত ফুল, কোথাও চা বাগান, কোথাও দুধের ফেনার মতন সাদা সাদা ঝর্ণা পথের তলা দিয়ে নিচে কুয়াশা ঢাকা খাদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। ঘুম বাঁ দিকে রেখে পেশক রোড ধরে আমরা তিস্তার দিকে এগিয়ে চলেছি। আমার গলায় আবার গান আসছিল, এমন শুভ্র নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়। কিন্তু বজ্র বাহাদুরের কথা ভেবে সে আকুল আবেগটা আমাকে ঠেকিয়ে রাখতে হলো। একেই লোকটার মেজাজ চড়া, তার ওপর ডিলা গ্রানি মেফিস্টোফিলিস শুনেই চটে রয়েছে। ওকে আর ঘাটানোটা ঠিক হবে না। পুবংয়ের ঘি দুধ খাওয়াবে বলেছে, তাছাড়া গাড়ি তো ওরই হাতে। আমার গানের সুরে খেপে গিয়ে যদি একটু বাঁ দিকে গাড়িটা নামিয়ে দেয় তাহলে আর দেখতে হবে না, 1000 ফুট খাদ হাঁ করে রয়েছে সেখানে। হঠাৎ ক্যাবলা বলে, আচ্ছা টেনিদা, যদি গিয়ে দেখি সবটাই বোগাস? তার মানে? মানে ঝাউ বাংলোয় 7 কোটি 7টা বলে কেউ নেই। ওই সবুজ দাড়িওয়ালা লোকটা আমাদের ঠকিয়েছে, রসিকতা করছে আমাদের সঙ্গে। টেনিদা সেজন্য কোনো দুশ্চিন্তা দেখা গেল না, বরং খুশি হয়ে বলল, তাহলে তো বেঁচেই যায়, হাড় হাওয়াতে কাগামাছির পাল্লায় আর পড়তে হয় না। হাউল বললে, কষ্টটাই সার হইব। কষ্ট আবার কিসের? বজ্র বাহাদুর দিকে আর চোখে তাকিয়ে টেনিদা বলে, পুবংয়ের ছানা তাহলে আছে কি করতে? গাড়িটা আবার ডান দিকে বাঁক নিলে পথের দুধারে চলল সার বাঁধা পাইনের বন, টাইগার ফানের বনের ঝোপ, থরে থরে ছানায় ফুল। রাস্তাটা সরু, ছায়ায় অন্ধকার, রাশি রাশি প্রজাপতি উঠছে। অত প্রজাপতি একসঙ্গে আমি কখনো দেখিনি। দার্জিলিং থেকে অন্তত মাইল 12 চলে এসেছি বলে মনে হলো। বজ্রবাহাদুর মুখ ফিরিয়ে বললে, নীল পাহাড়ি এরিয়া এসে গেছি আমরা। নীল পাহাড়ি? আমরা চারজনেই নড়ে উঠলুম। ঠিক তখনই ক্যাবলা বললে, টেনিদা দেখেছো ওই পাথরটার গায়ে খড়ি দিয়ে কি লেখা আছে? গলা বাড়িয়ে আমরা দেখতে পেলুম বড় বড় বাংলা হরফে লেখা ছুঁচোবাজি। সঙ্গে সঙ্গে আরেকটা পাথরের দিকে আমাদের চোখ পড়লো, তাতে লেখা কুন্ডু মশাই। হাবুল চেঁচিয়ে উঠলো, আরে এইখানে আবার লেখা রয়েছে হাঁড়ি চাচা। টেনিদা বলে, ড্রাইভার সাহেব গাড়ি থামান শিগগিরই। বজ্র বাহাদুর কটমট করে তাকালো, আমি ড্রাইভার নই, মালিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হলো তাই হলো, থামান একটু। থামাচ্ছে বলে তক্ষুনি থামালো না বজ্র বাহাদুর। গাড়িটাকে আর এক পাক ঘুরিয়ে নিয়ে ব্রেক কষলো, তারপর বললে, নাউন, এই তো ঝাউ বাংলো। আমরা অবাক হয়ে দেখলুম পাশে একটা ছোট্ট টিলার মতন উঁচু জায়গা, পাথরে অনেকগুলো সিঁড়ি উঠেছে সেইটি বেয়ে। আর সিঁড়িগুলো যেখানে শেষ হয়েছে সেখানে পাইন আর ফুলবাগানে ঘেরা চমৎকার একটি বাংলো। ছবির বইতে বিলিতি ঘরদোরের যে চেহারা যেমন দেখা যায় ঠিক সেই রকম। চোখ যেন জুড়িয়ে গেল। আমরা আরও দেখলুম চোখে নীল গগলস, বাদুরে টুপিতে মাথা মুখ ঢাকা, গায়ে ওভারকোট আর হাতে একটা লাঠি নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন 7 কোটি 7রা। বাদুরে টুপির ভেতর থেকে বিরাট মোটা গলায় ডাক এলো, এসো 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 কোকারা এসো, আমি তোমাদের জন্যে সে কখন থেকে অপেক্ষা করে আছি। আর সেই সময় একটা দমকা হাওয়া উঠল, কি একটা কোত্থেকে খড়খড় করে আমার মুখে এসে পড়লো। আমি থাপা দিয়ে পাকড়ে নিয়ে দেখলুম সেটার কিছুই না, চকলেটের মোড়ক। উপন্যাসের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসতে চলেছে। সঙ্গে থাকুন স্যাটারডে সাসপেন্স বাই কুণালের।